হ্যাঁ, সাউন্ড শোনা যায় না তো। ও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিউট করা ছিল, আমি খেয়াল করিনি। আচ্ছা, তা আমি একটু শুরু করি, সমস্যা নেই। জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদা, যিনি যিনি নিতান্ত জড়প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেহ দানব, দেবদানব কেটে বার করেছেন, তিনিও শুনতে পাই। অর্থাৎ বলতেছে যে পাথর থেকে দেখা যায় বিভিন্ন ধরনের মানুষের মতোই বিভিন্ন দৈত্য দানব মূর্তি তারা বানাইছে বা উনি বানাইছে। যখন তখন হাতে কাদা নিয়ে আঙুলের টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন। এই ইলেক চিহ্নটা রস্যইটাকে বাদ দিয়ে দিছে। আচ্ছা, এটা ইলেক চিহ্ন। এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। আচ্ছা, তো তার খেলা হচ্ছে পুতুল পুতুল গড়া, এইটাইতে আনন্দ পায়। খেলা বলতে এখানে মূলত হচ্ছে আনন্দকে বুঝাইছে, যে খেলা মানে হচ্ছে আনন্দ। শুধু রোদা কেন, পৃথিবীর শিল্পী মাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন। অর্থাৎ যে কোনো শিল্পী হোক, সে তার শিল্পের খেলা খেলতেই পছন্দ করেন। যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। আচ্ছা, গড়তে জানেন মানে যিনি তৈরি করতে পারেন সে শিব বলতে ভালোও করতে পারেন, বাদর আবার খারাপও বলতে পারেন। এখানে একটা প্রবাদ আছে, বাংলা খুব প্রচলিত একটা প্রবাদ। এটা কি বলতে পারেন কেউ, যে প্রবাদটা কি? এনিওয়ান? শিব গোল শিব গড়তে বাদর গড়া, একটা প্রবাদ আছে। শিব গড়তে বাদর গড়া মানে মঙ্গল কামনা করতে যায় ধরেন আরো বিপদে ফেলাই দিছেন। ঠিক আছে, শিব গড়তে বাদর গড়া। আচ্ছা, আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ এতটুকুই যে তাদের হাতে এক করতে আর হয় না। অর্থাৎ তাদের হাত এক করতে আর হয় না, সম্ভবত এই কারণেই কলা রাজ্যের মহাপুরুষদের বলো। প্রশ্ন নিয়ে তারপরে সামনে। ভাই এখানে শিবকে কি হচ্ছে মঙ্গলের প্রতীক স্বরূপ হিসাবে দেখানো হয়েছে? হ্যাঁ, এখানে শিব বলতে মঙ্গলের প্রতীক শব্দ থটিকে এই কথাটাই লিখছে। ঠিক আছে, মহাপ্রলয়ের কথাটা আনেনি। আচ্ছা, সম্ভবত এই কারণেই কলা রাজ্যের শিল্পীদের তফাৎ এইটুকু যে তাদের হাতে সরি, কলা রাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার যে অধিকার আছে, ইতর শিল্পীদের সে অধিকার নাই। অর্থাৎ বলতেছে যে আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের যে তফাৎ, অর্থাৎ তাদের হাতে এক করতে আর হয় না। অর্থাৎ তারা নিজেদের মতো করে কাজ করতে পারে। সম্ভবত এই কারণেই কলা রাজ্যের বা বিভিন্ন ধরনের যে শিল্পীদের রাজ্যে মহাপুরুষদের যা খুশি তাই করার একটা অধিকার আছে আর কি। অর্থাৎ তারা নিজেদের জায়গাটাকে নিয়ে তারা অনেক বেশি এনজয় করে, অনেক বেশি খেলা করতে পছন্দ করে। আর ইতর শিল্পীদের সে অধিকার নাই। কেন নাই? স্বর্গ হতে দেবতারা আহ মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ আহ হওয়াতে কেউ আপত্তি করেন না। আচ্ছা, স্বর্গ থেকে যখন দেবতারা পৃথিবীতে আসছে, কেউ কি বলছে যে স্বর্গ থেকে কেন দেবতারা পৃথিবীতে আইতেছে? কেউ আপত্তি করে না। কিন্তু মর্তবাসীর পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়। আমাদের সংকীর্ণ মনোভাবের কথা বলতেছে। ঠিক আছে, খুব সুন্দর। যদি কোনো প্রশ্ন আসে, এই অপশন গুলো হবে খুব ক্রিটিক্যাল, মানে আপনারা অনেক এলোমেলো করতে পারেন। এটা হচ্ছে এটার জন্য আমি আপনাদের বাংলা সাহিত্যের ক্লাসটা শেষ হইলে একদিন অলংকার একটা ক্লাস দিব। এটাকে শ্লেষ বলা যেতে পারে। শ্লেষ মানে হচ্ছে, মানে বাস্তবিক কোনো একটা বিষয়, এটাকে খুব তীব্রভাবে যদি বিরোধিতা করি সেটাকে বলা হয় শ্লেষ। তো মর্তবাসী যদি একটু কোনো কারণে রসাতলে যায়, এটা আমরা অনেক নিন্দা করি যে কামড়া করছে কি। ঠিক আছে, বিলাসী গল্পে আমরা যেটা দেখছি আর কি। অথচ এই কথা স্বীকার করার জো নেই যে জগতে 10টা দিক আছে, তখন সেই সব দিকেই গতায়ত করার প্রবৃত্তিটি মানুষের পক্ষে স্বাভাবিক। অর্থাৎ প্রবৃত্তি বলতে আমরা বুঝি যে ইচ্ছা, গতায়ত মানে যাতায়াত। অর্থাৎ পৃথিবীতে এত কিছু করার মতো আছে, তাহলে মানুষের পক্ষে এদিক ওদিকে যাতায়াত এই করার ইচ্ছাটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তাই না? আপনাদের কাছে একটা প্রশ্ন, জো মানে কি? জো মানে কি জো? জুম একটা নিয়ম, ইচ্ছা, এরকম মানে একটা। না, আমরা মানে বলি না যে উপায় কি? ইয়া নাই। কি বলতে চাও বলো। জো বলতে কি মানে উপায়? না, এই 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 সব। এরা বুঝবা না যে সিলেট অঞ্চলে মানুষে শুধু জো জো বলে। আচ্ছা, আমরা কথায় কথায় ইয়া বলি না, যে ইয়াতে ইয়াটা লই আয়। ওই যে কি যেন বলতেছিলাম, ইয়া 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 শব্দ ইউজ করি না আমরা অনেক। এই জোটা হইতেছে ওই ইয়া।
মানে এ কথা অস্বীকার করার ইয়া নাই যে ইয়া বলতে যে আমরা যে কি বুঝাই এটাই জানি না আর কি, তো যেটা হইতেছে ওইরকম আর কি। আচ্ছা, মন উঁচুতে উঠতে চায়, নিচুতেও নামতে চায়, এখন যদি ব্যাখ্যা করতে বলে কি লিখবো? মানুষের প্রবৃত্তি, নর্মালি মানুষ এটাও করতে চায় ওটাও করতে চায়। বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায়। অর্থাৎ সত্য কথা বলতে গেলে সাধারণ মানুষের মন কিন্তু বেশি দূর যাইতে চায় না। ঠিক আছে, এরা উঠতেও চায় না, ডুবতেও চায় না, একটু মোটামুটি ভালোভাবে চলতে পারলেই হয়েছে। কিন্তু অসাধারণ লোক যারা, তারা অনেক উঁচুতে উঠতে চায়। আবার অনেক উঁচুতে উঠে গেলে মাঝে মধ্যে মনে হয় একটু নিচেতে নাইমাও দেখি, রসাতলে যায় দেখি কেমন লাগে। ঠিক আছে, মানে স্বাদ আস্বাদন করার একটা খেলা বা বা মানে প্রবৃত্তি তাদের মধ্যে অনেক বেশি। কিন্তু সাধারণ লোকে কিন্তু সাধারণ লোককে কিন্তু সা- আম, কিন্তু সাধারণ লোককে কি ধর্ম, কি নীতি, কি কাব্য সকল রাজ্যই অহরহ ডানায় ভর দিয়া থাকতেই পরামর্শ দেয়। সাধারণ লোক বলে যে একজন অন্যকে পরামর্শ দেয় যে কিসের ধর্ম, কিসের নীতি, কিসের কাব্য, কিসের রাজ্য, সব সময় হচ্ছে অহরহ ডানায় ভর দিয়ে থাকতেই পরামর্শ দেয়। মানে কোনোভাবে ভাই বাইচা থাক, পরিবার পরিবার নিয়ে থাক, এত বেশি দরকার নাই। শুধু শুধু একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতা মণ্ডলীর নয়ন মন আকর্ষণ করিতে পারিনি। অর্থাৎ আমরা যদি একটু উঁচুতে না উঠি তাহলে দেখবেন যে আপনার ওই যে ফেসবুকের পোস্ট কেউ গুনবে না, ফেসবুকেও দেখবেন যে খুব একটা কমেন্ট আসতেছে না, আবার শ্রোতারাও খুব একটা আপনাকে কি করতেছে না। কোনো কিছু তো কিছু করে উপরে ওঠেন, দেখবেন যে আপনি কিছু কিছু না করলেও মানুষ প্রশংসা করতেছে, মানুষ আকর্ষিত হইতেছে। বেদিতে না বসলে এর উপদেশ কেউ মানে না। এখানে বেদি বলতে বুঝাইছে আপনার স্টেজ, মানে স্টেজে না উঠলে দেখা যায় কেউ কথাও শোনে না। আবার রঙ্গমঞ্চে না চলে আমাদের অভিনয় কেউ দেখে না। অর্থাৎ রঙ্গমঞ্চ বলতে আমরা বুঝি যে নাটকের মঞ্চ, সেখানে না উঠলে দেখা যায় কেউ অভিনয় দেখে না। আর কাষ্ঠ মঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না। ঠিক আছে? অর্থাৎ আমরা বেশি জাতিগতভাবে অনেক বেশি ন্যারো মাইন্ডেড, আমরা অনেক বেশি সংস্কারে বিশ্বাসী, এটার কথা বলতেছি আর কি। অর্থাৎ আমরা আমরা ভারসাম্য থেকে নড়তে চাই না আর কি। সুতরাং জনসাধারণের চোখে সম্মুখে থাকবার লোভে আমরাও অগত্যা 24 ঘন্টা টঙে চড়ে থাকতে চাই, কিন্তু পারি না। সবাই চাই যে সবার চোখের সামনে থাকবো, ভাইরাল হয়ে থাকবো, 24 ঘন্টা টঙের উপর উঠে বসে থাকবো, মানুষ শুধু আমাদের দেখবে আর প্রশংসা করবে। কিন্তু সবাই কি এটা পারে? এটা পারে না। আচ্ছা, অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে উঠিবার চেষ্টাটাই মহাপতনের কারণ হয়। খুব গুরুত্বপূর্ণ লাইন, যে এই লাইনটা আসলে মানে খুবই জীবন ঘনিষ্ঠ একটা লাইন। কারণ ধরেন আপনি আপনার ক্যাপাবিলিটির থেকেও বেশি উপরে উঠতে চাচ্ছেন। আপনি জানেন যে আপনার ক্যাপাবিলিটি আপনার ইফোর্ট অনুযায়ী এতটুকু। ঠিক আছে, আপনি এখন আরো বিরাট কিছু চাইতেছেন। ঠিক আছে, ওইটাই আপনার মহাপতন ডেকে আনবে। ঠিক আছে, কথাটা আসলে অনেক বেশি সত্য আমার কাছে মনে হয়। নেটওয়ার্ক মাঝে মধ্যে একটু আনস্টেবল দেখাচ্ছে, আপনারা মানে ভয়েস ভিডিও প্রবলেম ফেস করলে আমাকে বললেন। এসব কথা বলবার অর্থ এই যে কষ্টকর হলেও আমাদের পক্ষে অবশ্য মহাজনদের পথ অনুসরণ করাই কর্তব্য। ঠিক আছে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মহাজন বলতে যারা ধরেন যে পথে সফল হয়ে গেছে আর কি। যেমন আমরা ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছি, এখন আপনারা আমাদের কথা শুনে শুনে আগাচ্ছেন। তো এই ক্ষেত্রে একটা বিষয় খুব সত্য, সেটা হলো সিনিয়র হিসেবে বিশেষ করে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে হোক বা যেখানেই হোক, মানে যাদেরকে ফলো করবেন তারা একজন বা দুইজনের বেশি হবে না। ঠিক আছে, মানে 14 জনের 14 মত নিলে দেখবেন যে 14টা বই কিনা লাগবে। ঠিক আছে, এই কথাটা আসলে আমার কাছে অনেক বাস্তব মনে হয় আর কি। চান্স যদি না পান সর্বোচ্চ পরিশ্রম করে, তাহলে তারা এসে ধরবেন যে ভাই কেন চান্স পেলাম না, আপনি জবাব দেন। ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। কিন্তু ডাইনে বায়ে ছোটখাটো গলিগুজিতে খেলাচ্ছলে প্রবেশ করিবার যে অধিকার তাদের আছে, সে অধিকার সে অধিকারে আমরা কেন বঞ্চিত হব? গান করতে গেলেই যে সুর তারায় চড়িয়ে রাখতে হবে, কবিতা লিখতে হলেই যে মনের শুধু গভীর ও প্রখর ভাব প্রকাশ করতে হবে, এমন কোনো নিয়ম থাকা উচিত না। গান গাইলেই যে অনেক সুন্দর করে গাইতে হবে, একদম সুরকে সপ্তম মানে সপ্তকে নিয়ে যেতে হবে, এই শব্দটা আছে, মানে একদম উঁচু লেভেলে নিয়ে যেতে হবে, এমন তো কোনো কথা নাই। কবিতা লিখতে হলে কি অনেক সুন্দর রবি ঠাকুরের মতো কবিতা লিখতে হবে, তা কোনো নিয়ম থাকা উচিত না। শিল্প রাজ্যে খেলা করবার প্রবৃত্তির ন্যায় অধিকারও বড় ছোট সকলের সমান। এমনকি এ কথা বললেও অত্যুক্তি হয় না, যে অত্যুক্তি মানে অতিরঞ্জিত হয় না। এই পৃথিবী একমাত্র খেলার ময়দানে এ পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নাই। খেয়াল করে দেখবেন যে অনেক টাকা পয়সা হলো একটা ছেলে, দেখতে সুন্দর মন্দর, কিন্তু
খেলা পারে না, সোজা কথায় ব্যাটিং পারে না, বুঝছেন। আর একটা পোলা মনে করেন অনেক গরিব, দেখতে একদম হচ্ছে মনে হয় চাপা নিয়ে গেছে, একটু লম্বা চূড়া, খুব ভালো ব্যাটিং করে, খুব ভালো বোলিং করে, দেখবেন যে খেলার মধ্যে কার ভ্যালু বেশি ওই মোমেন্টে, বলেন তো। যে ভালো খেলতে পারবে। এই বিষয়টা আমরা খুব কম দেখতে পাই। অর্থাৎ বলতেছে যে খেলার মাঠে দেখা যায় কোনো ওই রকম ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য এরকম কোনো ক্লাসিফিকেশনটা খুব একটা নাই। রাখাল রাখালদের সঙ্গে রাখাল ছেলের সঙ্গে দরিদ্রের ছেলেরও খেলায় যোগ দেবার অধিকার আছে। আমরা যদি একবার সাহস করে কেবলমাত্র খেলা করবার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি, তাহলে নির্বিবাদে সে জগতের রাজরার দলে মিশে যাব। বলতেছে যে আমরা যদি একটু খেলা করার জন্য, একটু আনন্দ করার জন্য যদি একটু সাহিত্যের জগতে ঢুকি, আমরা ওই রাজরার দলে মিশে যাব। কিন্তু এখানে কোনো স্বার্থ থাকা যাবে না আর কি। কোনরূপ উচ্চ আশা নিয়ে সেক্ষেত্রে আহ উপস্থিত হলেই নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে। খুব সুন্দর কথা আর কি। ঠিক আছে, যেমন আপনাদেরকে আমি একটা কথা সবসময় বলতাম, যে আমি আসলে স্বপ্ন দেখতাম, ঠিক আছে, যে আমি আমার ক্যাপাবিলিটিকে সবসময় মিট করতে চাইতাম, কিন্তু আমি উচ্চ স্বপ্ন দেখতাম না অ্যাডমিশন টেস্ট নিয়ে। এটা আপনাদের সবসময় বলছি আমি। মানে আমি কিন্তু 7 কলেজেও হচ্ছে অ্যাপ্লাই করছিলাম, বলছিলাম না আপনাদের, যে যত জায়গায় অ্যাপ্লাই করা যায় আমি সব জায়গায় করে রাখছি। এবং এইটাও মাঝে মধ্যে বলতাম যে ঢাবিতে চান্সটা পেলে হচ্ছে ইউরোপে চলে যাবো, যেহেতু আব্বু ইউরোপে থাকে, ইতালিতে। সো কিন্তু তাও আমি 7 কলেজে কেন অ্যাপ্লাই করছি, কারণ অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষা অনেকেই আছে আপনাদের সাথে, বা আপনাদের সিনিয়র দু একজনের আমি বলতেও শুনছি যে গত বছর বেশ কয়েকজন চান্স পায়নি। এর মধ্যে একটা ছেলের কথা আমি আপনাদের বলছি কিনা জানি না, নাম বলার প্রয়োজন নেই। মানে ও বলতেছে যে ভাই ফোকাসে মোটামুটি 40, 50, 60 পজিশন মতো হইতো, মোটামুটি তো অনেক কনফিডেন্স ছিল, মিল্লাতে পড়ছি। তো সব মিলাতে পারছি, ঢাবিতে তো হয়েই যাইবো। বিশাল কনফিডেন্স ছিল, কিন্তু ঢাবিতে হইলো না, এখন কোনো জায়গায় হইতেছে না। লাস্টে চট্টগ্রামে আরবি নাকি একটা পাইছে, তো চট্টগ্রামে ভর্তিছে। এই যে উচ্চাকাঙ্ক্ষা, এত উচ্চাভিলাষী একটা চিন্তা ভাবনা, এটা আপনাদেরকে অনেক দূর পিছাই দিবে। ঠিক আছে, আমি এই জন্য বলি যে পড়াশোনার সাথে লেগে থাকেন, পড়াশোনাটা এনজয় করেন, নিজেকে সমৃদ্ধ করতে থাকেন, অটোমেটিক রেজাল্ট আসবে। আপনার চিন্তা করতে হবে না যে আমি কি ঢাবিতে চান্স পাওয়ার যোগ্য, আমি কি ফার্স্ট হওয়ার যোগ্য, এগুলো আপনার চিন্তা করার কোনোদিনও প্রয়োজন নেই। ঠিক আছে, নিজেকে তৈরি করেন, উচ্চ আশা করার দরকার নেই, ছোট আশা করবেন, নিজেকে বেশি তৈরি করবেন, দেখবেন যে স্রষ্টা আপনাকে পছন্দ করবে, আল্লাহ আপনারে এটা দিয়ে দিবে। আচ্ছা, তো পরে কি বলতেছে যে লেখকরা অবশ্য 10-এর কাছে হাততালির প্রত্যাশা রাখেন, বাহবা না পেলে মনক্ষুণ্ণ হন। স্বাভাবিক, এত কষ্ট করে সাহিত্য লিখে একটু হাততালি না দিলে তো আর হয় না। কেননা তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব, বাদ বাকি সকলে কেবল মাত্র পারিবারিক। মানে তারাই হচ্ছে সমাজের জন্য কাজ করতে চায়। এখন যদি প্রশ্ন আসে যে সাহিত্যে, খেলা, আলোচনায় প্রমোদ চৌধুরী কাদেরকে সামাজিক জীব হিসাবে অভিহিত করেছেন, অপশনে আছে মানুষ, অপশনে থাকবে কবি, অপশনে থাকবে অন্য কিছু, কি দাগাবেন? মানুষ। লাগাবো না। একটু খেয়াল করে দাগাইতে হবে, ঠিক আছে, মানুষ দাগালে কিন্তু বাস খেয়ে যাবে। বাদ বাকি সকলে কেবলমাত্র পারিবারিক। তো পারিবারিক মানে কি? মানে আমরা শুধু পরিবার নিয়ে একটু ভালোভাবে চলতে পারলে, একটু ভালোভাবে বাঁচতে পারলেই হোক, সামাজিক চিন্তা ভাবনা করি না, এরকম আর কি। বিশ্ব মানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানোই হচ্ছে কবি মনের নিত্য নৈমিত্তিক কর্ম। অর্থাৎ নতুন নতুন জিনিসের সাথে সে খাপ খাওয়াবে। এমনকি কবির আপন মনের গোপন কথাটিও গীতি কবিতাকে রঙ্গভূমির স্বগতোক্তি স্বরূপেই উচ্চারিত হয়। অর্থাৎ তার মনের বিভিন্ন আবেগ, উচ্ছ্বাস, সেগুলো দেখা যায় একটু হাস্যরসের মাধ্যমেই নিজের দিকে ইঙ্গিত করে অনেক কথা উচ্চারিত হয়, যাতে করে সে মর্ম কথা হাজার হাজার লোকের কানের ভিতর দিয়ে মর্মে প্রবেশ করতে পারে, মানে একদম অন্তঃকরণে, মনের গভীরে যেন প্রবেশ করতে পারে। কিন্তু উচ্চ মঞ্চে আরোহণ করে উচ্চ স্বরে উচ্চবাক্য না করলে যে জনসাধারণের নয়ন মন আকর্ষণ করা যায় না, এমন কোনো কথা নাই। জগৎ সাহিত্য জগতে যাদের খেলা করবার প্রবৃত্তি আছে, সাহস আছে, ক্ষমতা আছে, মানুষের নয়ন মন আকর্ষণ করবার সুযোগ বিশেষ করে তাদের কপালেই ঘটে। মানুষ যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় তো আমরা জড় সমাজেও নিত্য পাই। টাউন হলে বক্তৃতা শুনতেই বা কজন যায়, আর গড়ের মাঠের ফুটবল খেলা দেখতেই বা কজন যায়। এখানে বলতেছে যে নর্মালি ধরেন এলাকাতে যে ফুটবল খেলা হয়, টাউন হলে বক্তৃতা দ্বারা মনে করেন সংসদে যে বক্তৃতা গুলা হয়, এগুলা শুনতে কয়জন যায়, এগুলা শুনতে গুরুত্ব দিয়ে শুনে কয়জন। অথচ এ কথাও সত্য যে টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য অতি মহৎ, আর গড়ের মাঠের খেলোয়াড়দের ছোট ছোটি দৌড়াদৌড়ি আগাগোড়া অর্থশূন্য আর
অর্থশূন্য বা উদ্দেশ্যবিহীন। আসল কথা এই যে মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ। মানুষের দেহ মনের, আরে কই গেল না, আচ্ছা, মানুষের দেহ মনের একটা প্রবলেম হয় এই অ্যাপটার মধ্যে। আচ্ছা, আমি নিচে মার্ক করি, তাও তো হয়। মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ, কেননা তা উদ্দেশ্যহীন। ক্রিয়া মানে সকল ধরনের আমাদের যত কাজ আছে এই কাজের মধ্যে হচ্ছে খেলাধুলাটা শ্রেষ্ঠ। মানুষ যখন খেলা করে তখন সে এক আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে না। যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে তার নাম খেলা নয়, তার নাম হচ্ছে জুয়া। আপনারা যেটার কথা বলতেছেন ওইটা খেলা না, ওইটা হচ্ছে জুয়া কবির মতে। এবং যেহেতু খেলার আনন্দ নিরর্থক অর্থাৎ অর্থগত নয়, সে কারণে তা কারো নিজস্ব হতে পারে না। এই আনন্দ সকলেরই অধিকার সমান। সুতরাং সাহিত্যে খেলা করিবার অধিকার যে আমাদের আছে, শুধু তাই নয়, স্বার্থ এবং পরার্থ এ দুয়ের যুগপৎ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য। আচ্ছা, যুগপৎ শব্দের অর্থ কি? আপনারা এগুলো পড়ছেন? যুগপৎ শব্দের অর্থ বলেন। যুগপৎ শব্দের অর্থ ধরেন একই সঙ্গে একই যুগে, এরকম বোঝায়। স্বার্থ এবং পরার্থ এই দুইয়ের একই সঙ্গে সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের সর্বপ্রধান কাজ বা সর্বপ্রধান কর্তব্য। কোনটা কর্তব্য? মার্ক করে দিলাম, ভালো করে পড়ে নিন। যে লেখক সাহিত্য ক্ষেত্রে ফলের চাষ করতে ব্রতী হন, তিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায়ে লেখনী ধারণ করেন, তিনি গীতের মর্মও বোঝেন না, গীতের ধর্মও বোঝেন না। অর্থাৎ স্বার্থের জন্য লিখলে হবে না। কেননা খেলা হচ্ছে জীবজগতে কেননা খেলা হচ্ছে জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম, মানে এটার কোনো উদ্দেশ্য নাই, মানে কোনো লাভ নাই। অতএব মোক্ষ লাভের মানে মুক্তি লাভের একমাত্র উপায় এটাই। স্বয়ং ভগবান বলেছেন, যদিচ তার কোনো অভাব নেই তবুও তিনি এই বিশ্ব সৃজন করেছেন, অর্থাৎ সৃষ্টি তার লীলা মাত্র। আচ্ছা, স্রষ্টা চাইলেই তো আমাদেরকে সৃষ্টি না করতে পারতেন, তাই না? উনি কেন করছেন? কারণ এটাই ওনার খেলা। ঠিক আছে, উনি এই খেলা করতেই পছন্দ করেন। কবির সৃষ্টিও এই বিশ্ব সৃষ্টির অনুরূপ। সে সৃজনের মূলে কোনো অভাব দূর করবার অভিপ্রায় নেই। সে সৃষ্টির মূল অন্তরাত্মার স্ফূর্তি, আর তার আনন্দ, আর তার ফল আনন্দ। এলেন বুঝছি? শব্দের অর্থ বলেন, স্ফূর্তি শব্দের অর্থ বলেন, অন্তরাত্মা বুঝি আশা করি। স্ফূর্তি শব্দের অর্থ বলেন। স্ফূর্তি, স্ফূর্তি আনন্দ অবশ্যই এরকম যেটি এখানে আসছে। অর্থাৎ সে সৃজনের মূলে কোনো অভাব দূর করার অভিপ্রায় নাই, সে সৃষ্টির মূল অন্তরাত্মার আনন্দ, আহ আর তার ফল হচ্ছে আনন্দ। আচ্ছা, এক কথায় সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলা মাত্র, এবং সে লীলা বিশ্বলীলার অন্তর্ভুক্ত। কেননা কেননা জীবাত্মা পরমাত্মার অঙ্গ এবং অংশ। আচ্ছা, এখন জীবাত্মা মানে কি? ধরেন জীবের আত্মা, পরমাত্মা মানে কি এটা বলেন। এই পরমাত্মা মানে কি? উত্তম, উত্তম আত্মা। হ্যাঁ, উত্তম আত্মা। এখন এই পরমাত্মা বলতে পরমেশ্বর দেবতাকে বোঝায়। পরমেশ্বর হচ্ছে দেবতা বিষ্ণু। ঠিক আছে, একটু লিখে রাখতে পারেন, পরমাত্মা বলতে দেবতার বিষ্ণু। আমরা বলি না যে ওর ভিতরে আল্লাহ নাই, ও ভালো না, ওর ওর ভিতরে নাই, দিন ধর্ম নাই, বলি না? তার মানে ওর ভিতরে জীবন আছে ঠিক আছে, কিন্তু ওর ভিতরে কোনো ভালো কোনো কিছু নাই। তা আমরা দেবতা, স্রষ্টা এই বিষয়গুলো আনি ভালো বিষয়টাকে বোঝানোর জন্য। আচ্ছা, সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারোর মনোরঞ্জন করা নয়। এই দুয়ের ভিতর এই দুইয়ের ভেতর যে আকাশ পাতাল প্রভেদ আছে সেইটি ভুলে গেলেই লেখকরা নিজে খেলা না করে পরের জন্য খেলনা তৈরি করতে বসেন। বুঝি এগুলো আশা করি। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে ধর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়, মানে অনেক বেশি আছে। বাংলাদেশের কথা বলতেছে। কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষিকাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙালাঠি, ইতিহাসের ন্যাংরার পুতুল, নীতির টিনের ভেপু এবং ধর্মের জয় ডাক, এই সব জিনিস সাহিত্যের বাজার ছেয়ে গেছে। অর্থাৎ এই জিনিসগুলো নিয়ে এখন হচ্ছে মারামারি, কিলাকিলি, এগুলো আর কি, দলাদলি।
সাহিত্যের রাজ্যে খেলনা পেয়ে পাঠকের মন তুষ্টি হতে পারে, কিন্তু তা করে লেখকের মন তুষ্টি হইতে পারে না। অর্থাৎ লেখক নিজে স্যাটিসফাইড হবে না যে আমি কিছু একটা লিখছি, মানুষকে দিছি। কারণ পাঠক সমাজ যে খেলনা আজ আদর করে, কাল সেটিকে ভেঙে ফেলে, সেই প্রাচ্যই হোক আর পাশ্চাত্যই হোক। প্রশ্ন করেন, কি প্রশ্ন? এখানে লেখক যে এই যে সাহিত্যের বিভিন্ন টার্ম নিয়ে যে বলছে যে কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের টুসিকাঠি, দর্শনের বেলুন, এইসব বিষয় যদি আমরা বাদ দিই বা ধর্মের জয়ঢাক, হম এইসব হম। বিষয় বাদ, সাহিত্যের মূল আচ্ছা, যে উনি টপিক। উনি তো কি বলছে দেখেন, কাব্যের ঝুমঝুমি মানে কাব্য লেখার সময় আমরা দেখা যায় অনেক বেশি মানে অনেক নিজেকে জাহির করতে চাই। বিজ্ঞানের চুষিকাঠি, দেখা যায় আমরা বিজ্ঞানের অনেক কিছু জাহির করতে চাই। কারণ ওইটা পরে তো এমন হইতে পারে যে লেখক মানে পাঠক হচ্ছে আনন্দ পাচ্ছে না। দর্শনের বেরো, রাজনীতির রাঙা কাঠি, এখন এটাকে লেখক বাদ দিতে বলতেছেন। আচ্ছা, পুরো গল্পটা শেষ করলে বুঝা যাবে যে আসলে ওনার সাইকোলজিটা আসলে কোন জায়গায়। আপনারা এটা কি বুঝছেন? শেষের দিকে কিন্তু ওই একটা লাইন লিখছে যে আমার এই বন্ধুরে এতক্ষণ বুঝাইলাম, তো পরে ওই বন্ধু কি বলছিল, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে, শেষে আমি এই জিনিসটা একটু বলবো যে আসলে ওনার উদ্দেশ্যটা কি। সে প্রাচ্যই হোক আর পাশ্চাত্যই হোক, কাশিরই হোক বা জার্মানিরই হোক, দুদিন ধরে তা কারো মনোরঞ্জন করতে পারে না। আমি জানি, আমি জানি যে পাঠক সমাজকে আনন্দ দিতে গেলে তারা প্রায়শই বেদনা বোধ করেন। আচ্ছা, এবং এতে ভয় পাবার কিছু নেই, কেননা কাব্য জগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা। অর্থাৎ যেখানে আপনি কষ্ট পাইতেছেন ওইটাই বেদনা। অর্থাৎ আমরা যখন সোনার তরী পড়ি আমাদের কষ্ট লাগতে পারে, কিন্তু ওইটাই আমাদের কাছে আনন্দ আর কি। ঠিক আছে। অপর পক্ষে এই যুগে পাঠক হচ্ছে জনসাধারণ, এবং তাদের মনোরঞ্জন করতে গেলে আমাদের অতি সস্তা খেলনা করতে হবে, নইলে তা বাজারে কাটবে না। আর সস্তা করার অর্থ খেলো, খেলো করা, খেলো বুঝি, ওই যে সপ্ততরিকার দেওয়া আছে, ঠিক আছে, একটু মানে গুরুত্বহীন করা আর কি। বৈশ্য লেখকদের পক্ষেই শূদ্র পাঠকদের মনোরঞ্জন করা সঙ্গত। খুব সুন্দর লাইন। মানে শূদ্র আর বৈশ্য অনেকটা কাছাকাছি না? হুম? শূদ্র থেকে বৈশ্যরা একটু উন্নত, তো একটু উন্নত মানুষ তাদের নিচু লেভেলের মানুষদের জন্য লিখলেই তারা মনোরঞ্জিত হবে, ব্যাপারটা এরকম। অতএব সাহিত্য আর যাই করো না কেন, পাঠক সমাজে মনোরঞ্জন করার চেষ্টা করো না। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় খুবই স্পষ্ট, সেটা হচ্ছে একদম শুরু থেকে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে মঙ্গল কাব্য, তারপরে একদম হচ্ছে বর্তমান সাহিত্য পর্যন্ত দেখা যায় সাহিত্যিকরা সাহিত্য লিখতে হচ্ছে গুণী মানুষের জন্য। ঠিক আছে, রামায়ণ লেখা হয়েছিল ঋষি মুনিদের জন্য প্রথম প্রথম। হ্যাঁ, এই কথাটা একটু পরেই তো থাকার কথা কই, এই যে বাল্মীকি। আচ্ছা, তাহলে আমি আর ওই পর্যন্ত আসি আর কি। মানে অর্থাৎ ওই সাধারণ মানুষের জন্য লিখতো না, কিন্তু বর্তমানে দেখা যায় সাধারণ মানুষের জন্য লিখতে হবে আর কি। ঠিক আছে, অত কঠিন লেখা লিখলে হবে না। তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া? অবশ্যই নয়, কেননা কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত। তাহলে এইগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। মতিগতি মানে বুদ্ধি। স্কুল না বন্ধ হলে যে খেলার সময় আসে না, এ তো সকলেরই জানা কথা, কিন্তু সাহিত্য রচনা যে আত্মার লীলা, এ কথা শিক্ষকেরা স্বীকার করতে প্রস্তুত নন। সুতরাং শিক্ষা ও সাহিত্যের ধর্মকর্ম এক নয়। এখানে শিক্ষা ও সাহিত্যের পার্থক্য বলা হয়েছে, এটা একটু ভালো করে দাগ দিয়ে রাখেন। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো থেকে নেক্সট টাইম প্রশ্ন আসতে পারে, মানে রিটেন প্রশ্ন আসতে পারে বিভিন্ন ধরনের। ঠিক আছে, একটু দাগ দিয়ে রাখেন। রিটেন প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। প্রথমত, শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলাধঃকরণ করতে বাধ্য হয়। অপরপক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয়, সানন্দে পান করে, কেননা শাস্ত্র মতে সে রস অমৃত। তাহলে কাব্যরসকে অমৃতের সাথে তুলনা করছে, খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো, সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো। কাব্য যে সংবাদপত্র নেই, কথা সকলেই জানে। তৃতীয়ত, অপরের মনের অভাব পূর্ণ করবার উদ্দেশ্য শিক্ষকের হস্তে শিক্ষা শিক্ষকের হস্ত তৃতীয়ত, অপরের মনের অভাব পূর্ণ করবার উদ্দেশ্যই শিক্ষকের হস্তে শিক্ষা জন্মলাভ করেছে। কিন্তু কবির নিজের মনের পরিপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি। আচ্ছা, তাহলে শিক্ষা জন্মলাভ করছে কোথায়? অপরের মনের অভাব পূর্ণ করার উদ্দেশ্যে শিক্ষকের হস্তে শিক্ষা জন্মলাভ করছে, কিন্তু কবির নিজের মনের পরিপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি। সাহিত্যের উদ্দেশ্য যে আনন্দ দান করা, শিক্ষা দান করা নয়, এই উদাহরণের সাহায্যে তার অকাট্য প্রমাণ দেওয়া যেতে পারে। উদাহরণটা খেয়াল করি। বাল্মীকি আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করছেন, ঠিক আছে, সাধারণ মানুষের জন্য নয়। এ কথা বলা বাহুল্য যে বড় বড় মুনি ঋষিদের কিঞ্চিৎ শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল না। কি শিক্ষা দিবে তারা এমনিতেই জানে। কিন্তু রামায়ণ শ্রবণ ক্রিয়া মহর্ষিরাও যে কতদূর আনন্দে আত্মাহারা হয়েছিলেন তার প্রমাণ তারা কুশীলবকে
তাদের যথা সর্বস্ব এমনকি কৌপিন পর্যন্ত পেলা দিয়েছিলেন। অর্থাৎ বুঝাইতেছে যে যখন এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, রামায়ণ, মহাভারত এগুলো যখন হচ্ছে রম্য রচনার মতো করে নাটকে মানে নাটক দেখানো হইতো, কুশীলব মানে হচ্ছে কিনা নাটক, ঠিক আছে, তো যখন দেখাইতো তারা খুশি হয়ে তাদের সবকিছু দিয়ে দিত, একেবারে মানে জামা কাপড় খুলে সহ দিয়ে দিত, ঠিক আছে, মানে এত বেশি খুশি হয়ে দিত আর কি। রামায়ণ কাব্য হিসেবে যে অমর, জনসাধারণের আজও তা শ্রবণে পঠনে আনন্দ উপভোগ করে, তার একমাত্র কারণ আনন্দের ধর্মই এই যে তা সংক্রামক। অর্থাৎ যেটা আনন্দ সেটা মানে মাস্ট বি সেটা সংক্রামক হবে। ধরেন ক্লাসে আসলেন, আপনারা দেখলেন যে আমি শুধু হাসতেছি, তা আপনারাও একটু হাসবেন না? হ্যাঁ, তো আনন্দটা হচ্ছে একটু সংক্রামক, দেখা যাচ্ছে যেখানে আনন্দে থাকে সবাই, আপনি গেলেও আনন্দে থাকবেন। আচ্ছা, অপরপক্ষে লাখে একজনও যে যোগ বৈশিষ্ট্য রামায়ণের ছায়া মারান না, তার কারণ যে বস্তু লোককে শিক্ষা দেবার উদ্দেশ্যে রচিত হয়েছিল, আনন্দ দেবার উদ্দেশ্যে নয়। আসল কথা এই যে সাহিত্য কশ্চিন কালেও স্কুল মাস্টারির ভাব নেয়নি। এতে দুঃখ করবার কোনো কারণ নেই। দুঃখের বিষয় এই যে স্কুল মাস্টারেরা এই কালে সাহিত্যের ভার নিয়েছেন। এখন দেখা যায় সাহিত্য হচ্ছে স্কুল মাস্টারদের বিষয় হয়ে গেছে। এটা নতুন কোনো কেউ শিখাচ্ছেও না, কেউ নতুন করে আপডেটও করতেছে না, ঠিক আছে। এইটা আমাদের এই যুগের যেই অধঃপতন সেটার কথা বলতেছে। আচ্ছা, কাব্যরস নামক অমৃতে যে আমাদের অরুণ জন্মেছে, তার জন্য দায়ী এ যুগের স্কুল এবং তার মাস্টার। এই লাইনগুলা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। কাব্য পড়বার ও বুঝবার জিনিস, কাব্য পড়বার ও বুঝবার জিনিস, কিন্তু স্কুল মাস্টারের কাজই হচ্ছে বই পড়ানো আর বোঝানো। লেখক এবং পাঠকদের মধ্যে যখন স্কুল মাস্টার দণ্ডায়মান, এই মধ্যস্থদের কৃপায় আমাদের সঙ্গে কবির মনের মিলন দূরে থাক, তার চক্ষুর মিলনও ঘটে না। কবিদের সাথে আমরা কখনো দেখা দেখা তো দূরের কথা, আমরা ওই যে যে আমি যেমন আপনাদেরকে বুঝাই দিতেছি, দ্যাটস ইট, আপনারা পরীক্ষার জন্য প্রিপেয়ার হইতে পারলেই শেষ। স্কুল ঘরে আমরা কাব্যের রূপ দেখতে পাইনি, শুধু তার গুণ শুনি। টিকা ভাষ্যের প্রসাদে আমরা কাব্য সম্বন্ধে সকল নিগূঢ় তত্ত্ব জানি, কিন্তু সে কি বস্তু তা চিনি নে। ওটা কি জিনিস, কেন লিখছে, কি বুঝাইতে যেতেছে, আমরা মুখস্থ করে যে অপরিচিতার বিয়ের সময় বয়স কত ছিল, কোনটার সময় কি ছিল, কিন্তু আসলে কাব্যটার মূল রসটা আস্বাদন করতে আমরা জানি না আর কি। আচ্ছা, আমাদের শিক্ষকদের প্রসাদে মাধ্যমে আমাদের এই জ্ঞান লাভ হয়েছে যে পাথরে কয়লা হীরার সবর্ণ হলেও স্বগোত্র। এইগুলা একটু ব্যাখ্যা আসতে পারে, ভাব সম্প্রসারণ আসতে পারে। যে পাথরে কয়লা হীরার সবর্ণ হলেও স্বগোত্র, সরি সবর্ণ না হলেও স্বগোত্র। অর্থাৎ একদিকে কয়লা আর একটা হীরা, দুইটাই তো পাথর, তাই না, দুইটাই তো হচ্ছে মাটির তল থেকে এটা উঠানো হয়, তাই না। বর্ণ এক না হলেও তাদের গোত্র এক। অপরপক্ষে হীরা ও কাঁচ যমজ হলেও সহোদর নয়। অর্থাৎ একরকম মনে হইলেও দেখা যায় হীরক ও কাঁচ একরকম মনে হইলেও কিন্তু এরা সহোদর না। বিরাট ডিফারেন্স তাদের মধ্যে আছে। একের জন্য পৃথিবীর গর্ভে, অপরটি মানুষের হাতে, এবং এ উভয়ের ভিতর এক দা কুমড়ার সম্বন্ধ ব্যতীত অপর কোনো সম্বন্ধ নাই। দা কুমড়া মানে তো বুঝি না, সাপে নেউলা সম্পর্ক। এত সত্ত্বেও সাহিত্যের কাজকে হীরা এবং হীরাকে কাঁচ বলে নিত্য ভুল করি, ঠিক আছে। অর্থাৎ যেটাকে যেভাবে আসলে আমাদের করা দরকার, আমরা ওইভাবেই করি না আরকি। অর্থাৎ হীরা ও কয়লাকে শ্রেণীভুক্তকরণ করতে তিলাত্র দ্বিধা দ্বিধা করিনি। আচ্ছা, কোন রূপ অরূপ যে সঙ্গ তার মুখত্ব আছে, সাহিত্য শিক্ষার ভার নেয় না। তাহলে কেন শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের ঠিক উল্টোটা? কারণ কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, আর শিক্ষকের কাজ হচ্ছে তা বোধ করা, সচ্ছেদ করা, এবং উপায়ে তার তত্ত্ব আবিষ্কার করা এবং প্রচার করা। আপনি ধরেন ধরেন একটা সাহিত্য আমি মানে ভালো করে ওইটাকে জানছি, তত্ত্ব আবিষ্কার করছি, করতেছি, এবং এটা আপনার কারণে ভয়ে তো নাকি। হ্যাঁ ভাই, ঠিক আছে, দেখা যাচ্ছে আবার। আচ্ছা আচ্ছা, নির্ভয়ে বলা যেতে পারে যে কারো মনোরঞ্জন করাও সাহিত্যের কাজ নয়, কাউকে শিক্ষা দেওয়াও নয়। সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতনা।
মানে একটু মাঝামাঝি পর্যায়ের আর কি। বিচারের সাহায্যে এইমাত্রই প্রমাণ করা যায়, তবে বস্তু যে কি তার জ্ঞান অনুভূতি সাপেক্ষ, তর্ক সাপেক্ষ নয়। অর্থাৎ বিচারের সাহায্যে এটা প্রমাণ করা যাইতে পারে, কিন্তু বস্তুটা যে কি, তার জ্ঞানটা কেমন, এটা কি অনুভূতি সাপেক্ষ না কি, এটা অনুভূতি সাপেক্ষ হইতে পারে, কিন্তু এটা তর্ক সাপেক্ষ না। যে একটা সাহিত্য নিয়ে আপনি তর্ক করতেছেন, এইটা ওইটা এই সেই, সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। এ কথার অর্থ যদি স্পষ্ট না হয়, তাহলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যার দ্বারা তা স্পষ্টতর করা আমার অসাধ্য। অর্থাৎ এটা স্পষ্ট করা যাবে না। এইসব কথা শুনে, এই লাইনটা একটু খুবই মানে আমার কাছে ভালো লাগছে আর কি, যে এইসব কথা শুনে আমার জৈনক শিক্ষাভক্ত বন্ধু এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সাহিত্য খেলার ছলে শিক্ষা দেয়। অর্থাৎ সে মানতে তাও নারাজ যে সাহিত্য শুধু আনন্দ দেয় না রে বন্ধু, সাহিত্য হচ্ছে একটু শিক্ষাও দেয়। কিভাবে? খেলার ছলে। ঠিক আছে, অর্থাৎ প্রমোদ চৌধুরী এতক্ষণ বুঝাইছে ধরেন এক বন্ধুরে, তো তাও দেখা যায় তার বন্ধু বুঝে নেই, তাহলে আমরাই বা কিভাবে মেনে নিই যে সাহিত্য শুধু আনন্দ দেয়? কথাটা কি বুঝলাম? বুঝছি এখন কোনো ভাইয়া। প্রশ্ন থাকলে করেন, 2-3 মিনিট সময়ের মধ্যে প্রশ্ন থাকলে করেন। ভাইয়া, উল্টো আর উল্টো এর ভিতর পার্থক্য কি? জোরে বলো, আমি শব্দটা বুঝিনি। এই যে উপরে আছে একটা উল্টো, আরেক জায়গায় আছে উল্টো, মানে লটা এক জায়গায় এইটা আলাদা আছে। এইটা লেখক লিখে ফেলছে আর কি। পার্থক্য বলতে এখন তো আমরা একটা একসাথেই লিখি, তাই না? বসন্ত দিনে এটা একসাথেই হয়ে যাবে। আর কোনো বিষয়? এই সাহিত্যগুলো বা এই মানে গদ্য পদ্য গুলো খুব ভালো করে পড়ে। আর আমরা মানে কি বলে, এখন যেহেতু পরীক্ষা চলতেছে, অনলাইনে ক্লাস হলে একটা সুবিধা হবে যে অনলাইনে ক্লাসগুলো একটু রেকর্ডেড থাকবে, আমি রেকর্ডেড ক্লাস শেষে দিয়ে দিব। আর কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করেন। আগের পৃষ্ঠা ছিল যে স্কুল আমি থেকে ধরে নিচ্ছি আমরা প্রশ্ন নেই, তো ক্লাস শেষ করে দিচ্ছি। রেকর্ডটা আবার অন করা লাগতো, তো রেকর্ডটা মনে হয় ওই আগের অংশটুকু হয়েছে আর কি, ব্যাপার না। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।